ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি দিল মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়। নতুন বাংলাদেশ গড়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে পোড়ানো সহ 7 হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে হাজির 8 আসামি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। রাজশাহীতে পদ্মা ও লালমনিরহাটে বেড়েছে তিস্তা নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত। শহীদ মিনারে অধ্যাপক মাহফুজা খানমকে শেষ শ্রদ্ধা। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জানাজা। দাফন হবে আজিমপুর কবরস্থানে। যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ডনবাস অঞ্চল ছাড়বে না ইউক্রেন, সাফ জানালেন জেলনস্কি। কিয়েভের পাশে ইউরোপ। এবং এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে সিরিয়ার আল কারামাহকে 1-0 গোলে হারালো বসুন্ধরা কিংস। সানডের গোলে মূল পর্বে ঠাঁই। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। সকালে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাইম আফসানের রিপোর্ট। বুধবার মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. তিনি আরো বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময় সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবী। গত 7 জুলাই প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 1 সপ্তাহ সময় দিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মামলায় মোট 16 জন আসামি, যার মধ্যে গ্রেপ্তার 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এই মামলার 8 আসামি পলাতক। এই 8 আসামির পক্ষে 2 জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে সোমবার সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আজকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর যে মামলা এবং সেই সাথে যে 4 আগস্ট একজন ছাত্রকে মারার যে ঘটনা, সেই 2টি মামলায় কিন্তু একই সাথে আজকে পরে প্রসিকিউশন নিয়েছিল এবং সেই অভিযোগ গঠনেরই কিন্তু শুনানি আজকে। এবং সেখানে আসামি পক্ষের আইনজীবীরা আসলে তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন এবং সেই সাথে আমরা অভিযোগ গঠনের শুনানি আজকে 11সাড়ে 11টার দিকে আসলে শুরু হয়েছে এবং সেই সাথে এখন এডিসি শাহিদুল ইসলামের যে আইনজীবী আছেন তিনি আসলে তার পক্ষের যুক্তিতর্ক তুলে ধরছেন এবং সেই সাথে এই মামলা থেকে
অব্যাহতির আসলে আবেদন করবেন। এবং সেই সাথে শুধু তিনি নন, আজকে কিন্তু আসামির পক্ষের আইনজীবীরা যারা আছেন, স্টেট ডিফেন্স অর্থাৎ 8 জন, এই মামলায় যে মোট 16 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং 16 জনের মধ্যে 8 জন আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং 8 জন হচ্ছে পলাতক রয়েছেন। এই 8 জনের যে পলাতক যারা আছেন তাদের জন্য 2 জন যে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছিল তারা আজকে যুক্তিতর্ক তুলে ধরবে এবং বাকি 8 জন যারা ট্রাইব্যুনালে হাজির হয়েছে তাদের আসামি পক্ষরা আজকে যুক্তিতর্ক তুলে ধরবে এবং পরবর্তীতে এই মামলা থেকে তারা অব্যাহতির আবেদন চাইবেন। এবং আজকে যদি আসামি পক্ষের শুনানি শেষ হয়ে যায় তাহলে ট্রাইব্যুনাল 2 একদিন ধার্য করে দিবেন, যেদিন হচ্ছে এই মামলার অভিযোগ গঠন হবে কি হবে না সেদিন আদেশ দিবেন। এবং যদি আজকে আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষ না হয় তাহলে পরবর্তীতে আরেক দিন আসামি পক্ষের আইনজীবীদের শুনানির জন্য দিন ধার্য করবেন এবং তারপরে আসলে অভিযোগ গঠন হবে কি না সেটির আসলে আদেশ দিবেন। এবং এটি তো গেল হচ্ছে ট্রাইব্যুনাল 2 এর মামলা এবং ট্রাইব্যুনাল 1-এও কিন্তু আজকে চাংখারপুলের মামলার তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হবে একটু পরেই। ইতোমধ্যে কিন্তু প্রথম দিন শহীদ আনাসের যে বাবা তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কিভাবে আসলে শহীদ আনাস আসলে মারা যায় এবং তিনি বলেছিলেন শহীদ আনাসের যে যখন মারা যায় তখন সেই ভিডিও ফুটেজও কিন্তু আদালতে সেটি দেখানো হয়েছিল। এবং তারপরে হচ্ছে একজন শিক্ষিকা যিনি চাংখারপুলের তার বাসা থেকে আসলে ভিডিও করে, যেখানে তার বাসার সামনে আসলে যখন ছাত্র জনতাকে গুলি করা হয় সেই ভিডিও ফুটেজও কালকে আদালতে উপস্থাপন করেছেন। এবং সেই সাথে কালকে মাহাদি যিনি আছেন মাহাদি জুনায়েদ তার বাবাও কিন্তু কালকে সাক্ষ্য দিয়েছেন এবং আজকে আরো 3 জন আজকে সাক্ষী হিসেবে আসবেন এবং সাক্ষী হিসেবে আসলে আসলে আমরা বলতে পারবো যে আসলে কি তারা ঘটনা আসলে বিস্তারিত তুলে ধরেন। এবং সেই সাথে আজকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলা নিয়ে আসামি পক্ষের যুক্তিতর্ক যদি শেষ হয় তাহলে কবে আসলে আদেশ দিবেন সেটি আসলে আমরা জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল 9টায় উল্লাপাড়া স্টেশনের পাশেই এই অবরোধ শুরু হয়। এতে ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং সিল্ক সিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে থেমে আছে। বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী। তিনি জানান, অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতে পারে। প্রতিদিন এই রুটে প্রায় 30টি যাত্রীবাহী ও 2-3টি মালবাহী ট্রেন চলাচল করে, যার মধ্যে 10টির যাত্রা বিরতি উল্লাপাড়ায় হয়। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ের জন্য আজকে রাজপথে নেমেছি। রেল লাইন ব্লকেট করা হয়েছে, টানা 20 দিন ধরে আন্দোলন করছে, কিন্তু এই পর্যন্ত তাদের থেকে আমাদের কোনো প্রকার কোনো কথা বা আশ্বস্ত করা কোনো কিছুই আসেনি। মানে 9 বছর ধরে আমাদের এভাবে ঘুরাচ্ছে, এখনো পর্যন্ত যে সরকার আছে ছাত্র জনতার বিনিময়ে তারাও এই সেম কাজ করছে। তাদের থাকার দরকার কি? এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, অবরোধের সর্বশেষ অবস্থা কি, বিস্তারিত জানাবেন। শিক্ষা আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের অংশ বিশেষ হিসেবে কিন্তু আজকে তারা সর্বশেষ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কিন্তু রেলপথ অবরোধ করেছে এবং প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে রেলপথ অবরোধ কর্মসূচি। ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে রেল চলাচল, ফলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ সেটা কিন্তু আপাতত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তারা যে আন্দোলনটা করে আসছে মূলত তাদের দাবিটা হলো যে তাদের যে প্রকল্প আছে স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের যে প্রকল্প, সেই প্রকল্পটা আটকে আছে। এই যার ফলে তারা বলছেন যে একনেক যে সামনে সভা আছে, সামনে একনেক সভায় তাদের যে প্রকল্পটা আছে স্থায়ী ক্যাম্পাসে সেই প্রকল্পটা অনুমোদন। তারা আজকে 19তম দিন এই আন্দোলন কর্মসূচি। তারা এর আগে মহাসড়ক অবরোধ করেছে, মহাসড়কে সেমিনার, প্রতীকী ক্লাস সহ নবীনগঞ্জ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে। আজকে তারা 9টা থেকে তারা এই রেলপথটা অবরোধ করে। আমরা কিন্তু কথা বলেছিলাম যে উল্লাপাড়া যে স্টেশন মাস্টার আছেন তার সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যেই 2 পাশে 5টির বেশি ট্রেন, মানে উনি এখন থেকে আমাদেরকে প্রায় 35 মিনিট আগে জানিয়েছেন যে 2 পাশে ইতিমধ্যে 5টি ট্রেন আটকে আছে এই অবরোধ কর্মসূচির জন্য। এবং উনি বলছেন যে ইতিমধ্যে একটা শিডিউল বিপর্যয় হয়ে গিয়েছে, 3 ঘন্টার উপরে এই অবরোধ কর্মসূচিটা চলছে। এবং এইখানে কিন্তু এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন উল্লাপাড়া, তিনি এসে
যে আন্দোলনকারী আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তারপরে আমরা কিন্তু কথা বলেছি তার সঙ্গে। তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের দাবিগুলো কি সেটা জেনেছি। এখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যে তাদের যে দাবি আছে সেই দাবিটা আমরা সেই বরাবর যথাযথ বরাবর কিন্তু আমরা আসলে পৌঁছে দিব। এর বেশি আসলে করণীয় কিন্তু তাদেরকে নেই। তবে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের কর্মসূচিটা কতক্ষণ চলবে এটা কিন্তু তারা এখনো আমাদেরকে বলতে পারছে না। তারা বলছেন যে অনির্দিষ্টকালের যে কর্মসূচি। আমরা একটু কথা বলবো যে শিক্ষার্থী আছেন সেই আন্দোলনরত শিক্ষার্থীদের। আসলে আপনাদের কর্মসূচিটা কতক্ষণ চলতে পারে? আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মন্ডলী থেকে আমাদের যোগাযোগ করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রেলপথ ছাড়বো না। আমাদের স্পষ্ট কথা, আমাদের যৌক্তিক দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরেও কেন শিক্ষার্থীদের বারবার রাস্তা নামতে হয় ন্যায্য অধিকারের জন্য? আমরা এই প্রহসনমূলক আচরণ মানতে চাই না। আমাদের স্পষ্ট কথা, যদি স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী 17 তারিখে যদি অনুমোদন না হয় আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেবো এবং রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই তুমি তোমার পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকো। শিক্ষার্থীরা আসছে তাদের দাবি আদায় করার জন্য। তাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি এবং যোগাযোগ না করা পর্যন্ত তারা বলছেন যে এই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না এবং তারা আরো কঠোর কর্মসূচিতে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। আসলে ইশিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি এবং সেই সঙ্গে তারা রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ তথ্য জানছিলাম। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে রাজশাহীতে পদ্মা আর লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। রাজশাহীতে টানা বর্ষণ ও উজানের ঢলে পদ্মার পানি হঠাৎ বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এতে ডুবে গেছে চর এলাকা। অন্যদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে এবং সন্ধ্যায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের 44টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার্তদের সেবায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। লালমনিরহাটে বেড়েছে তিস্তা নদীর পানি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বর্তমান পরিস্থিতি কি? পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? ইশিকা, গতকাল সকাল থেকে টানা বর্ষণ এবং ভারত থেকে উজানের যে ঢলের পানি সেটি তিস্তা নদীতে নামার কারণে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে গতকাল সকাল থেকে এবং গতকাল বিকেলবেলা বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং রাতে পানি কিছুটা কমলেও আজকে সকাল 6টায় তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা খবর নিয়ে দেখেছি পানি বর্তমানে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে তো তিস্তার ভাটি অঞ্চলে নদী তীরবর্তী লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। বিশেষ করে জেলার সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, আদিতমারি উপজেলার মহিষকোথা, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি এবং দাউয়াবাড়ি নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং চরাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তির সৃষ্টি করেছে এবং এই আমন থেকে শুরু করে মৌসুমী যে ফসলগুলো রয়েছে কৃষকের সেগুলো কিন্তু তলিয়ে যেতে শুরু করেছে। এর আগে এই অঞ্চলের মানুষ কিন্তু 3 দফা এই তিস্তার পানিতে দুর্ভোগের শিকার হয়েছে এবং এরই মধ্যে কিন্তু একরের পর একর এই আমনের ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক মৎস্য চাষির কিন্তু তার মাছের ঘের ভেসে গিয়েছে। আজকে সকালবেলা লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আমরা কথা বলেছি তার সাথে, তিনি জানিয়েছেন যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে যে মানুষজনকে ভোগান্তিতে ফেলেছে তাদের তালিকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে টানা বৃষ্টি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে এবং উজানের ঢলের পানি কিন্তু আসা অব্যাহত রয়েছে, সে কারণে কিন্তু তিস্তার পানি আরো বাড়তে পারে এবং সেক্ষেত্রে তিস্তার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষরা কিন্তু অনেকটাই আতঙ্কিত অবস্থা রয়েছে। তারা কিন্তু স্বল্পমেয়াদী বন্যায় দুর্ভোগে পড়তে পারে বলে ধারণা করছে। সব মিলিয়ে তিস্তার পানি হ্রাস বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড় থেকে সর্বশেষ খবর। ইশিকা। জামাল, অনেক ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটে বেড়েছে তিস্তা নদীর পানি। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে এই ভাঙন শুরু হয়। এতে নদী তীরের 3টি দোকান নদীতে বিলীন হয়েছে এবং আরও অনেক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের নীতি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি, আর এ নিয়েই কাজ করছে দলটি। সাইফুল রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দল। ভিন্ন দেশের রাজনৈতিক চর্চা বাদ দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতির চর্চা নিশ্চিতে উদ্যোগী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমন্ত্রিত বক্তারা। গণতান্ত্রিক আন্দোলনে পরীক্ষিত মানুষগুলোকে সামনে নিয়ে আন্দোলনে এগিয়ে যাওয়া। যতক্ষণ আপনারা এটা না করতে পারছেন, বাংলাদেশের বয়ান বাংলাদেশের হাতে থাকবে না। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে, আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান, এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। এই ভোট নিয়ে এখন যারা ষড়যন্ত্র করছে, তারা একটু সাবধানে পথ চলা উচিত, তাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণ থেকে, যুব সমাজ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে অপবাদ দিয়ে খাটো করার ষড়যন্ত্র চলছে। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানে প্রস্তুত হতে হবে। তার জন্য জনরায় পেলে সব ধরনের উদ্যোগ নেবে বিএনপি। প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই। দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি, দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন, এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। দেশবাসীর সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 21-এ পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একমাত্র নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি রাষ্ট্র সম্মাননা প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। এরপর শ্রদ্ধা নিবেদন করে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে মাহফুজা খানমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন তাঁর সহকর্মীরা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবিতে বরিশালে ব্লকেট কর্মসূচি চলছে গেল 16 দিন ধরে। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। দাবি পূরণে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে সংস্কারের আশ্বাস দিতে হবে বলেও জানান তারা। শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার অবনতির বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে গেল 16 দিন ধরে। প্রথম 10 দিন নানা প্রতিবাদ কর্মসূচি থাকলেও গেল 6 দিন ধরে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে চলছে ব্লকেট কর্মসূচি। আন্দোলনকারীরা জানান, সরকারি হাসপাতালগুলো সংস্কারের 3 দফা দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। দাবি পূরণে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে সংস্কারের আশ্বাস দিতে হবে বলে জানান তারা। সারা বাংলাদেশের যত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই সকল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট ভাঙার বিষয়ে রোগীদের সঠিক সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিতে আমরা একটি আন্দোলন করতেছি। এখনো পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কোনো বার্তা দেয়নি। আমরা চাই যে এই সংস্কারটা হোক এবং এটার জন্য অনেক যাত্রী আমাদের সাথে একমত হয়েছে যে এই দাবি তারাও মেনে নিচ্ছে। লাগাতার ব্লকেটের কারণে পরিবহন ও যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি পোহাতে হলেও স্বাস্থ্য খাত সংস্কারের জন্য এমন ভোগান্তি মেনে নিচ্ছেন যাত্রীরা। এই ভোগান্তি আমাদের বৃহত্তম স্বার্থ না, সংস্কার হোক স্বাস্থ্য খাত, বিভিন্ন খাত, আমরা উপকৃত হব। চিকিৎসা ব্যবস্থা যে অবস্থা চলতে আছে, এর দাবি সবার জন্যই সমান হবে, এর কষ্ট হইলেও কিছু করার নাই। এমন পরিস্থিতিতে গেল সোমবার সংবাদ সম্মেলন করে হাসপাতাল পরিচালক জানান, উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, দাবিগুলো পূরণে কিছুটা সময় লাগবে। ম্যান পাওয়ার, তারপরে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা অ্যাসিওর করেছেন। এটা ন্যাশনাল প্রসেসের ব্যাপার, সময় সাপেক্ষ। আলটিমেটাম দেওয়ার পরও দাবি অনুযায়ী বরিশাল স্বাস্থ্য উপদেষ্টা না আসা ও স্বাস্থ্য খাতে সংস্কারে পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি। আমাদের কি স্মার্ট, স্ট্র্যাটেজিক, শক্তিশালী মানুষ দরকার যারা এই সমস্যা সমাধান ইন্টারিমকালীন সময় সফল করতে পারবে। আমরা সারা বরিশালবাসী যদি এখানে রাজপথে আসি, শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাই, অনশন করে যাই, তাহলে এর দায় কিন্তু সম্পূর্ণ আপনাকেই নিতে হবে, উপদেষ্টা। কাগজ কলমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার হলেও দৈনিক গড়ে 2000 রোগী ভর্তি থাকেন, আর প্রতিদিন বহির্বিভাগে সেবা নেন 3000 রোগী। ফলে প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসা রোগীদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 10 বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে আছে 100 ফুট উঁচু ময়লার স্তূপ। এমন স্তূপের দেখা মিলবে গাজীপুরে। সিটি কর্পোরেশনের পরিকল্পনাহীনতা, অব্যবস্থাপনা আর নাগরিক ভোগান্তির এক ভয়াবহ প্রতীক হয়ে দাঁড়িয়েছে বর্জ্যের পাহাড়টি। দুর্গন্ধে ঢেকে গেছে চারপাশের পরিবেশ, দূষিত হচ্ছে নদী, খাল। তবে সবকিছু দেখেও যেন কেউ দেখার নেই এখানে। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। দূর থেকে দেখলে মনেই হতে পারে এটি কোনো প্রকৃত সৃষ্ট পাহাড়, তবে আদতে এটি গাজীপুর সিটি কর্পোরেশনের গত 11 বছর ধরে জমিয়ে রাখা ময়লার স্তূপ। 10 বিঘা জায়গায় গড়ে ওঠা এই ময়লার স্তূপ গাজীপুরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা বাইমাইল এলাকায় 10 বিঘা জমি জুড়ে গড়ে উঠেছে এই বিশাল ময়লার পাহাড়। প্রতিদিন এখানে ফেলা হচ্ছে প্রায় 4000 টন বর্জ্য। সিটি কর্পোরেশনের কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় বছর পর বছর জমা হওয়া এই বর্জ্য পাহাড়ে পরিণত হয়েছে। ময়লা জমাতে জমাতে পাহাড় বানাই লাইছে। কোনো সেবাই পাই না, নামে মাত্র গাজীপুর সিটি কর্পোরেশন। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা এই ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যার তীব্রতা ছড়িয়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। পাশাপাশি সিটি কর্পোরেশনের তরল ও কঠিন বর্জ্যে দূষিত হচ্ছে তুরাগ নদ, চিলাই নদ, মোগরখাল সহ আশেপাশের জলাশয়গুলো। নগরবাসীর অভিযোগ, সপ্তাহে মাত্র 2-1 দিন ময়লা তোলা হয়, অথচ প্রতি বাড়ি থেকে মাস প্রতি আদায় করা হয় 50 থেকে 100 টাকা। এত টাকা দিতেছি, প্রতি মাসে টাকা দিতেছি, অথচ ময়লাই না ফালায় থুই আমার মুখের সামনে। আমরা দোকানদারি ঠিক মতো করতে পারি না, ভাড়া দেই অযথা। সবাই যেন সচেতন থাকে, যেন রাস্তার উপরে ময়লা না ফেলে, আমরা যেন ভালোভাবে এই রাস্তা ব্যবহার করতে পারি। তবে লোকবল সংকট, বাজেট অব্যবস্থাপনা ও নির্দিষ্ট ডাম্পিং জোনের জায়গা নির্ধারণ না করতে পারার ব্যর্থতাকেই দায়ী করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। 3000 মেট্রিক টনের মতো ময়লা পার ডে উৎপন্ন হয়। সেই ময়লাগুলো আমরা কোথায় ফেলবো? ফলে যেন আমাদের একটা নিজস্ব ডাম্পিং নেই,
আমরা যে পূর্ব থেকে যে ডাম্পিংগুলো পেয়েছিলাম সেই ডাম্পিংয়ে আমরা ময়লা ফেলে যাচ্ছি। দ্রুত পরিবেশসম্মত উপায়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা একটি প্রক্রিয়ার মধ্যে আসবে বলে জানান পরিবেশ অধিদপ্তর। আমি বিশ্বাস করি এটা খুব শিগগিরই একটা পরিবেশসম্মত উপায়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা একটা প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। 1 দশক পেরোলেও গাজীপুর সিটি কর্পোরেশনে হয়ে ওঠেনি কোনো স্থায়ী ডাম্পিং জোন। প্রতিদিন 3 থেকে 4,000 টন বর্জ্যের বড় অংশই ফেলা হচ্ছে রাস্তার পাশে, খালবিল আর নদীতে। যত্রতত্র বজ্র অপসারণ বন্ধে দ্রুত ডাম্পিং জোন নির্ধারণের দাবি এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টিতে ময়মনসিংহের গৌরীপুরে তলিয়ে গেছে কৃষকের শত শত একর জমির ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, পানি প্রবাহে খালটি দখল দূষণে সংকুচিত হয়ে পড়ার কারণে কয়েক বছর ধরে তাদের এই ফসল হানি হচ্ছে। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার পাশাপাশি খালটি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন এইচ হিমেল। যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। এটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শীতলা ইউনিয়নে বেড়াবিলের চিত্র। গেল 1 সপ্তাহ ধরে এই বিলের পানিতে নিমজ্জিত কৃষকের শত শত একর জমির আমন ধান পচে যাওয়ার উপক্রম হচ্ছে। ধানের চারাগুলো ধার দেনা করে ধান চাষ করে এমন অবস্থায় দিশেহারা কৃষক। মানুষে কাল বইরে ভারী ঘর ধরে দিলাইছে, কেউ কেত করে লাইছে। আমরা ছোট হয়েছি, কাল বড় ছিল অনেক। আমরা হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য ভাই। আমাদের বেড়াবিলে খাল পাট না থাকলে আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীতলং বিলে 3 কিলোমিটার সংযোগ খালটি দখল দূষণের বরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি প্রবাহিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমনতর অবস্থায় চলছে বিগত 10 থেকে 12 বছর ধরে। ওইটা যে করছে এটা কি ছোট করে করছে। ওই যে মুরব্বী আছে তারাও আছে অনেক বড় আছে, এখন ছোট হয়ে গেছে। 2 সাইড হাজার হাজার একর জমি পানির তলে। কালটা যদি বড় হয়, গভীর হয়, তাহলে আমাদের জন্য ভালো। ছোট কালটা দেখতেছি যতটুকু আছে আরো 2 আছে 2 পাশে দিয়ে। এই কালটা যেন আবার নতুন করে খনন করা হয়। কৃষি বিভাগের দাবি, কৃষকের 15 থেকে 20 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। ক্ষতি নিরূপণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এই বৃষ্টিপাতের কারণে এই বেড়াবিলে পানি জমেছে এবং 15 থেকে 20 হেক্টরের মতো জমি আমাদের নিমজ্জিত হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা আমরা পাই তাহলে আমরা সেটা কৃষকদের মাঝে পৌঁছিয়ে দেব। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, আবেদনের প্রেক্ষিতে গুরুত্ব দিয়ে খনন করা হবে খাল। লোকাল প্রশাসনের সাথে কথা বলে এই খালটার ব্যাপারে তথ্য কালেক্ট করবো, ভিজিট করবো, করে দেখবো এই খাল আসলে খাস জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। খালটি খননের দ্রুত উদ্যোগ নিলে কৃষকের ফসল রক্ষার পাশাপাশি বৃদ্ধি পাবে মাছ ও জীববৈচিত্র্য। এইচ হিমেল, নিউজ ডেস্ক, দেশ টিভি।